1978 সালের 26 আগস্ট রাত 10:15 দিল্লির তৎকালীন ওয়েলিংটন হাসপাতালে জরুরি বিভাগে দুই ব্যক্তি এসে হাজির হন। তাদের একজনের কপালে গভীর ক্ষত, ক্ষতটি প্রায় 5 ইঞ্চি লম্বা এবং এতটাই গভীর ছিল যে চিকিৎসকরা ধারণা করেন ধারালো অস্ত্র কিংবা ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। চিকিৎসকরা এক্স-রে করার পরামর্শ দিলেও আহত ব্যক্তি সরাসরি তা করতে অস্বীকৃতি জানান। নিজের নাম তিনি জানান বিনোদ। সঙ্গে থাকা ব্যক্তি পরিচয় দেন হরভজন সিং হিসেবে। তাদের দাবি ছিল বাংলা সাহেব রোডের কালীমাতা মন্দিরের কাছে কয়েকজন ছিনতাইকারী তাদের ওপর হামলা চালিয়েছে। বিনোদ বাধা দিতে গেলে লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করা হয়। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ঘটনাটি যেহেতু হামলার ছিল তাই হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে আহত ব্যক্তির বক্তব্য লিখিতভাবে নেয়। এরপর সাব ইন্সপেক্টর রামচন্দ্র ঘটনাস্থলে গিয়ে দেখেন যেখানে এত বড় সংঘর্ষ হয়েছে বলে দাবি করা হচ্ছে সেখানে এক ফোঁটা রক্তও নেই। আশেপাশের দোকানদার ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও এমন কোনো ঘটনার প্রমাণ মেলেনি। সন্দেহ আরো গভীর হয় যখন পরদিন থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও ওই দুই ব্যক্তি আর আসেনি। পুলিশ তাদের দেওয়া ঠিকানায় গেলে জানতে পারে এমন কোনো ঠিকানাই নেই। এমনকি তারা যে গাড়ির নম্বর দিয়েছিল সেটিও আসলে একটি স্কুটারের নিবন্ধন নম্বর। তখনই স্পষ্ট হয়ে যায় পুরো ঘটনাটি সাজানো। ঠিক একই সময় দিল্লির অন্য প্রান্তে ঘটে যাচ্ছিল আরো বড় একটি ট্র্যাজেডি। ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মদন মোহন চোপড়ার মেয়ে গীতা চোপড়া এবং ছেলে সঞ্জয় চোপড়া সেদিন সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছিল অল ইন্ডিয়া রেডিওর জনপ্রিয় অনুষ্ঠান যুববাণীতে অংশ নিতে। গীতা ছিলেন প্রতিভাবান গায়িকা আর সঞ্জয় ছিলেন মেধাবী ছাত্র। পরিকল্পনা ছিল অনুষ্ঠান শেষে বাবা গিয়ে তাদের নিয়ে আসবেন, কিন্তু নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু হলেও রেডিওতে তাদের কণ্ঠ শোনা যায়নি। উদ্বিগ্ন হয়ে ক্যাপ্টেন চোপড়া নিজেই রেডিও ভবনে পৌঁছে জানতে পারেন দুই ভাই বোন সেখানে পৌঁছায়নি। সেই রাতেই তাদের নিখোঁজ ডায়েরি করা হয়, কিন্তু শুরুতে পুলিশ এটিকে সাধারণ নিখোঁজ ঘটনা হিসাবে বিবেচনা করে এবং দ্রুত কোনো বড় ধরনের অভিযান চালায়নি। অন্যদিকে একই সন্ধ্যায় দিল্লির দুই ভিন্ন স্থানে দুই প্রত্যক্ষদর্শী একটি মাস্টার্ড রঙের ফিয়াট গাড়ির ভেতরে দুই শিশুর কান্না ও সাহায্যের আকুতি শুনেছিলেন। ভগবান দাস নামে এক ব্যক্তি গোল ডাকখানা এলাকায় গাড়ির ভেতর থেকে শিশুদের চিৎকার শুনে গাড়ি থামানোর চেষ্টা করেন, কিন্তু চালক দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। আরেকজন প্রত্যক্ষদর্শী ইন্দ্রজিৎ সিং দেখেন গাড়ির ভেতরে রক্তাক্ত এক কিশোর জানালায় হাত রেখে সাহায্য চাইছে। তিনিও গাড়ির নম্বর লিখে থানায় অভিযোগ করেন। দুই প্রত্যক্ষদর্শী একই গাড়ির নম্বর জানালেও সেদিন পুলিশ শহর জুড়ে কোনো তল্লাশি চালায়নি। পরবর্তীতে এই অবহেলা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। 2 দিন পর 28 আগস্ট দিল্লির বুদ্ধ জয়ন্তী পার্ক সংলগ্ন জঙ্গলে গরু চড়াতে গিয়ে ধনীরাম নামে এক ব্যক্তি ঝোপের মধ্যে দুটি মরদেহ দেখতে পান। পুলিশ এসে নিশ্চিত হয় ওগুলো গীতা ও সঞ্জয় চোপড়ার মরদেহ। এই দৃশ্য পুরো দেশকে নাড়া দেয়। পোস্টমর্টেমে উঠে আসে ভয়াবহ তথ্য। সঞ্জয়ের শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য কোপের চিহ্ন ছিল। মাথা, কাঁধ, ঘাড়, পেট, উরু প্রায় পুরো শরীরেই আঘাতের চিহ্ন পাওয়া যায়। তার ঘাড়ে মারাত্মক আঘাত ছিল। প্রধান রক্তনালী কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তার শরীরে কোনো কাপড় ছিল না। ফরেনসিক বিশেষজ্ঞরা জানান দুই ভাই বোনকে 26 আগস্ট সন্ধ্যার কিছু পরই হত্যা করা হয়েছিল। তদন্তের মোড় ঘুরে যায় 31 আগস্ট। উত্তর দিল্লির মজলিস পার্ক এলাকায় একটি পরিত্যক্ত ফিয়াট গাড়ি উদ্ধার করে পুলিশ। গাড়ির ভেতরে ছিল রক্তের দাগ, চুল, আঙুলের ছাপ এবং একাধিক ভুয়া নম্বর প্লেট। ফরেনসিক পরীক্ষায় দেখা যায় গাড়িতে দুই ধরনের রক্ত রয়েছে, একটি গীতা ও সঞ্জয়ের, অন্যটি অপরাধীদের। তদন্তে জানা যায় গাড়িটি 19 আগস্ট অশোকা হোটেলের পার্কিং এলাকা থেকে চুরি করা হয়েছিল। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে কয়েকদিন আগে দুই ব্যক্তি কাছাকাছি একটি বাড়ি ভাড়া নিয়েছিল। বাড়িওয়ালার বর্ণনার ভিত্তিতে স্কেচ তৈরি করা হয়। সেই স্কেচ প্রকাশের পর গোটা দেশে শুরু হয় ব্যাপক তল্লাশি। অবশেষে 8 সেপ্টেম্বর কালকা
ঢাকা মেইল ট্রেনে ভাগ্য তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। দুই অপরাধী ভুল করে সেনাবাহিনীর জন্য সংরক্ষিত কামরায় উঠে পড়ে। সেনা সদস্যরা পরিচয়পত্র চাইলে তারা অসংলগ্ন উত্তর দেয়। সন্দেহ হওয়ায় তাদের আটক করা হয়। একজন সেনা সদস্যের হাতে থাকা সংবাদপত্রে প্রকাশিত স্কেচের সঙ্গে তাদের মুখ মিলে গেলে নিশ্চিত হওয়া যায় তারা আর কেউ নয়, ভারতের সবচেয়ে আলোচিত পলাতক অপরাধী জসবীর সিং ওরফে বিল্লা এবং কুলজিৎ সিং ওরফে রঙ্গা। গ্রেফতারের পর তদন্তে বেরিয়ে আসে পুরো ঘটনার বিভীষিকাময় বিবরণ। দুজনই আগে থেকেই পেশাদার অপরাধী ছিল। তারা ধনী পরিবারের সন্তান অপহরণ করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেছিল। সেদিন গীতা ও সঞ্জয় অল ইন্ডিয়া রেডিও যাওয়ার জন্য রাস্তায় অপেক্ষা করছিল। রঙ্গা ও বিল্লা নিজেদের ভদ্রলোক পরিচয় দিয়ে তাদের গাড়িতে তোলে। দরজাগুলো আগে থেকেই এমন ভাবে পরিবর্তন করা ছিল যাতে ভেতর থেকে কেউ বের হতে না পারে। গাড়ি ভুল পথে যেতে শুরু করলে সঞ্জয় প্রতিবাদ করে এবং চলন্ত গাড়িতেই অপরাধীদের সঙ্গে লড়াই শুরু করে। তখনই তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে নির্জন এলাকায় নিয়ে গিয়ে প্রথমে সঞ্জয় হত্যা করা হয়। এরপর গীতার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে তদন্তে উঠে আসে। তবে গীতা শেষ মুহূর্ত পর্যন্ত সাহস হারাননি। তিনি সুযোগ বুঝে একটি ধারালো বস্তু দিয়ে বিল্লার মাথায় সজোরে আঘাত করেন। সেই আঘাতেই বিল্লার কপালে গভীর ক্ষত তৈরি হয়। পরে সেই ক্ষতের চিকিৎসা করাতেই তারা হাসপাতালে গিয়ে ছিনতাইয়ের সাজানো গল্প বলেছিল। অবশেষে গীতাকেও নির্মমভাবে হত্যা করে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় তারা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় দুজনের মৃত্যুদণ্ড হয়। সুপ্রিম কোর্ট সেই রায় বহাল রাখে। অবশেষে 1982 সালের 31 জানুয়ারি দিল্লির তিহার জেলে রঙ্গা ও বিল্লার ফাঁসি কার্যকর হয়। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।